আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নিব গুণগত রসায়নের লেকচার 3। আগের দুইটা ক্লাস যারা যারা করো নাই তারা গ্রুপে পোস্ট দাও বা এই পোস্টের কমেন্টে লিখো যে যারা যারা ক্লাস দুইটা করো নাই ওদেরকে ক্লাস দুইটা দিয়ে দেওয়া হবে, বা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এখন শুরু করতেছি। আজকে পড়ানোর কথা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। এই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিন্তু আরও কয়েকটা নাম আছে। ঠিক আছে, এই আরও কয়েকটা নাম লিখে দিই। এর আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ার মডেল, আবার আরেকটা নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল, এগুলো নাম এগুলো কেন, মানে সোলার সিস্টেম মডেল কেন বা নিউক্লিয়ার মডেল কেন, আমরা একটু পরেই জানতে পারবো। আমি যেভাবে লিখতেছি ঠিক ওইভাবেই নোট করবা। ঠিক আছে? আচ্ছা, এখন এই পরমাণু মডেল নিয়ে আমরা কিছু তথ্য লিখব। এই পরমাণু মডেলটা কে দিয়েছে? বিজ্ঞানী রাদারফোর্ড, অবশ্যই, যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলটা দিয়েছে কত সালে? 1911 সালে। তারপর আরেকটা লিখো যে এই রাদারফোর্ডের পরমাণু মডেলের মাধ্যমে কি আবিষ্কৃত হয়েছে বা কি সে আবিষ্কার করতে পারছে। এই মডেলের মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কৃত হয়েছে। তাহলে নিউক্লিয়াসটা আবিষ্কার করেছে কে? নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। ঠিক আছে? আর এই নিউক্লিয়াসটা কিভাবে আবিষ্কার করেন বা কি পরীক্ষার মাধ্যমে? আলফা কণা পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করেন। এখন কথা হচ্ছে এখানে আলফা কণাটা কি? এই আলফা কণা নিয়েও আমাদের কিছু পড়াশোনা আছে। ঠিক আছে? ওই প্রথম ক্লাসে মনে হয় পড়ছিলাম যে আলফা কণা একটা কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কণিকা আলফা কণা, মানে কম্পোজিট কণিকা কয়টা? কম্পোজিট কণিকা দুইটা। এক, আলফা কণা। দুই, ডিউটেরন। এই ডিউটেরন কিন্তু একটা কণা, আর ডিউটোরিয়াম একটা আইসোটোপ। কার আইসোটোপ? ডিউটোরিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। আচ্ছা, আবার আলফা কণা কি? একটা তেজস্ক্রিয় রশ্মি। বা আলফা কণা কি নিঃসরণ করে? তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে। এখন আমাদের জানা দরকার যে আলফা কণার সংকেতটা। আলফা কণার সংকেত হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। হিলিয়ামের নিউক্লিয়াসটা কি? হিলিয়ামের নিউক্লিয়াস হচ্ছে এইচই। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 আর ভর সংখ্যা 4। এটাই হচ্ছে আলফা কণার কি সংকেত। এখন আলফা কণার কিছু বৈশিষ্ট্য আছে। আলফা কণার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। এখন লেখো যে আলফা কণার বৈশিষ্ট্য। এক, আলফা কণা এর গতি খুবই বেশি। দুই নাম্বার,
এর তো একটা ব্যাগ আছে নাকি, যেহেতু না, এর একটা ব্যাগ আছে, ব্যাগের পরিমাণটা কত? ব্যাগের পরিমাণ হচ্ছে 1 × 10⁻⁷ MS ইনভার্স 1 থেকে 2.5 × 10⁻⁷ MS ইনভার্স 1। এর ব্যাগ কত? 1 × 10⁻⁷ MS ইনভার্স 1 থেকে 2.5 × 10⁻⁷ MS ইনভার্স 1 পর্যন্ত। আর আলফা কোণার ভর কত? দেখো, আলফা কোণার ভর, আলফা কোণার সংকেত তো এটা, আর আলফা কোণার ভর কত হবে? 4। লিখে রাখো, আলফা কোণার ভর 4। এই নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে 4 - d = 2। সংখ্যা 2, ঠিক আছে। এখন আলফা কণা যে মানে আলফা কণার মাধ্যমেই তো নিউক্লিয়াসটা আবিষ্কৃত হয়। এখন আলফা কণাটা কোন কোন পরমাণু বা কোন কোন মৌল থেকে নিঃসরিত হয় বা বিচ্ছুরিত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ MCQ। দেখো, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। আলফা কণা কোন কোন মৌল থেকে বিচ্ছুরিত হয়? উত্তর হবে রেডিয়াম এবং ইউরেনিয়াম। রেডিয়াম 88 আর ইউরেনিয়াম মনে হয় 92। এই দুইটা তেজস্ক্রিয় মৌল থেকে কি নির্গত হয়? আলফা কণা নির্গত হয়, ঠিক আছে। এখন আমরা পড়ব আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। হেডলাইন: আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় একটা পরীক্ষার জন্য কি পুরো উপকরণ তো অবশ্যই লাগে, তাই না? এখন আমরা উপকরণগুলো আগে কি কি লিখব, যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কি কি ব্যবহৃত হয়েছিল। লেখো উপকরণ। 1. উৎস। মানে কি? যে মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় সেটাই হচ্ছে উৎস। মানে কি? ইউরেনিয়াম বা রেডিয়াম, এই দুইটা থেকে একটা, এরা কি উৎস। আচ্ছা লিখে দিই, যেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, ঠিক আছে। 2 নাম্বার, সরু ছিদ্রযুক্ত লেড ধাতুর প্লেট। হ্যাঁ, আচ্ছা তুমি মনে রাখবা লেড আর উৎস, মানে কিওয়ার্ডগুলো মনে রাখবা। 3 নাম্বার, পাতলা সোনার পাত। এই পাতলা, এটা কতটুকু পাতলা এর কিন্তু একটা পরিমাণ আছে, ঠিক আছে। এর পুরুত্ব, এই সোনার পাতের পুরুত্ব হবে 0.4টা জিরো লিখবা, তারপর একটা 4 দিয়ে সেন্টিমিটার। এইটাই মনে রাখার সিস্টেম হচ্ছে। দেখো যে এই দশমিকের পরে 4 থাকবে, 4-এর আগে 4টা শূন্য থাকবে। 4-এর আগে কয়টা শূন্য থাকবে? 4-এর আগে 4টা শূন্য থাকবে, এভাবে মনে রাখবো আর কি। এটা MCQ, গুরুত্বপূর্ণ MCQ, বিভিন্ন মেডিকেল পরীক্ষায় মনে হয় একবার এটা আসছিল, ঠিক আছে। 4 নাম্বার, আর কি কি লাগবে? জিঙ্ক সালফাইড, আবরণযুক্ত পর্দা। এখন জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা কেন লাগে? কারণ যে আলফা কণা এই জিঙ্ক সালফাইডের উপর যদি আপতিত হয়, তখন এটা মানে
আলো শোষণ করতে পারে না। এই পর্দাটা আলো শোষণ না করে আলো আরও বিকিরণ করে, মানে বোঝা যায় যে কোথায় কোথায় যে আলফা কণাটা মানে কোন কোন জায়গায় আলফা কণাটা বিচ্ছুরিত হচ্ছে, এটাই দেখা যায়। আর এটা হচ্ছে একটা প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থ, ঠিক আছে। তারপর দেখো আলফা কণা, মনে করো এটা একটা আলফা কণা। এখন আলফা কণা লেড ব্লকটা কেন লাগে? লেড ব্লকটা লাগে যেন আলফা কণা, এটা হচ্ছে একটা লেড ব্লক, আর এটা হচ্ছে একটা মৌল যেখান থেকে আলফা কণা বিচ্ছুরিত হবে, এটা মনে করি লেড ব্লক। এখন লেড ব্লকটা কেন লাগে? লেড ব্লকটা লাগে যেন আলফা কণা চারিদিকে ছড়িয়ে না যেতে পারে, একটা দিক দিয়ে শুধু যাবে, ঠিক আছে। আর পাতলা সোনার পাত, মনে করো এটা পাতলা সোনার পাত, আলফা কণা যাবে 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 যাবে, আর এটা এটা হবে তোমার জিঙ্ক সালফাইড যুক্ত আবরণী পর্দা। এটা কি? জিঙ্ক সালফাইড যুক্ত আবরণী পর্দা। মনে করো কিছু পদার্থ যে এখানে বেঁকে যাবে, আবার যাবে এভাবে বেঁকে যাবে, কিছু মনে করো গিয়ে আবার ঠিক অপোজিট সাইডেই চলে আসবে, আবার কিছু এখান দিয়ে যাবে যে তার পথটা বেঁকে যাবে। এখন পথটা বেঁকে যায় কেন এবং তার এই ঠিক মানে বিপরীত দিকে আসে কেন? কারণ হচ্ছে এর মধ্যে এমন একটা জিনিস থাকে, যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট, এখন সে নিজের দিকে আসে, তার মানে কি এখানে তার সম চার্জ বা মনে করো ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো কিছুর সাথে সে ধাক্কা খায়, এই জন্য এখানে গিয়ে বিকর্ষণ হয়। এই জন্য দেখো পথ বেঁকে যাচ্ছে বা কি তার নিজের দিকে আসছে। তার মানে এর ভিতরে কি বিদ্যমান? তার ভিতরে নিউক্লিয়াস বিদ্যমান। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস তো তোমার একটা ধনাত্মক, তাই না? নিউক্লিয়াস কি ধনাত্মক চার্জ বিশিষ্ট না? এখন নিউক্লিয়াস কেন ধনাত্মক চার্জ বিশিষ্ট? দেখো নিউক্লিয়াসটা কেন ধনাত্মক চার্জ বিশিষ্ট? নিউক্লিয়াসে আছে কি? নিউক্লিয়াসে নিউক্লিয়াস ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন। প্রোটনের চার্জ কত? প্রোটন প্লাস হচ্ছে চার্জ হচ্ছে +1, আর নিউট্রনের চার্জ কত? 0। আর এদেরকে +1 তার মানে নিউক্লিয়াসের চার্জ কি? ধনাত্মক, তাই না? এখন আলফা কণাও তো ধনাত্মক, আর আলফা কণা এই জন্যই তার মানে পথটা বেঁকে যায়। আলফা কণা নিউক্লিয়াসের সাথে ধাক্কাকে তার পথটা কী হয়ে যায়? বেঁকে যায়। এখন পর্যবেক্ষণ, এই থেকে ও কি দেখছে, মানে রাদারফোর্ড কি দেখছে? পর্যবেক্ষণ, সে দেখতে পাইছে এই পরীক্ষাটা করে প্রায় 99% কণা সোনার পাত ভেদ করে চলে যায়। এবং সোনার পাত যদি ভেদ করে চলে যায় তাহলে কোথায় আপতিত হবে? আপতিত হবে জিঙ্ক সালফাইডে। আর জিঙ্ক সালফাইডে আপতিত হয়েই কী হয়ে যাবে? এই জিঙ্ক সালফাইড পর্দাটা মানে যেই স্থানে আপতিত হয় ওই স্থানটা দীপ্তিমান, মানে কি আলো জ্বলে যায় বা মনে করো যে আলোকিত হয়ে যায়, ঠিক আছে। এবং জিঙ্ক সালফাইড এর পর্দাকে দীপ্তিমান বা আলোকিত করে। দেখো সবগুলাই কিন্তু ভেদ করে চলে যাচ্ছে, একটা দেখো একটা মাত্র তার মানে নিজের দিকে আসছে। তার মানে কি মাত্র কয়েকটি কণা তাদের পথ বেঁকে যায়, শুধু কয়েকটি কণার পথটা বেঁকে যায়
মানে এই যে 3টা 4টা এরকম বেঁকে যাবে। আর এইগুলা আর শুধু কি এই 3টা 4টাই যাচ্ছে? এখান থেকে তো অসংখ্য যাচ্ছে। শুধু এই নিউক্লিয়াসটার মধ্যে যেগুলো আপতিত হয় সেগুলো বেঁকে যায় বা তার নিজের দিকে আসে। আর অন্যগুলো তো এই সোনার পাটটাকে ভেদ করে চলে যাচ্ছে, তাই না? মাত্র কয়েকটি কণা তাদের পথ বেঁকে যায়। আচ্ছা, 3 নাম্বার, খুব কম সংখ্যক কণা। আলফা কণা তার বিপরীত দিকে চলে আসে। এখন কথা হচ্ছে কয়টা কণা তার বিপরীত দিকে আসে? প্রায় 20,000 যদি কণা যায়, এই 20,000টা কণার মধ্যে একটা কণা তার নিজের দিকে বা তার বিপরীত দিকে চলে আসে। ঠিক আছে, এটাই সে পর্যবেক্ষণ করতে পারছিল। আচ্ছা, এখন এই পর্যবেক্ষণ করলো, কি কি উপকরণ তাও দিলাম। এখন সে কি সিদ্ধান্তটা নিছে এটা দেখে কি সিদ্ধান্তটা নিছে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তটা কি? আচ্ছা দেখো, যে মাত্র কয়েকটা কণা সে বেঁকে যায়, তারপর বেঁকে যায় একটা কণা, 20,000টা কণার মধ্যে একটা কণা তার নিজের দিকে আসে। তার মানে কি, মনে করো যে এরকম 100টা কণা যদি বেঁকে যায়, একটা কণা যদি তার নিজের দিকে আসে, তাহলে মনে করো যে 19,000 19,500 কণা কী করে বেদ করে চলে যায় না? তার মানে কি ওই পরমাণুটার অধিকাংশ স্থান কি ফাঁকা না? তার মানে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। আচ্ছা, তাহলে যেহেতু ফাঁকা, সেহেতু সে আলফা কণার তুলনায় এই ইলেকট্রনের ভর কি অতি নগণ্য না? আমরা কি জানি আলফা কণার থেকে ইলেকট্রনের ভর অতি নগণ্য। তাই ওই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। সে ফাঁকা স্থানে কি থাকতে পারে? সে ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, তাই এই ফাঁকা স্থানে কি থাকতে পারে? ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। 2 নম্বর সিদ্ধান্ত। আচ্ছা দেখো, যে এই ইলেকট্রনটা আলফা কণার থেকে খুবই নগণ্য না ভরের তুলনায়? তাহলে এই ইলেকট্রনটা কি আলফা কণার গতিপথ কি গতিপথের কোনো পরিবর্তন করতে পারে? অবশ্যই পারবে না। লিখো যে তাই ইলেকট্রন আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না। 3 নম্বর, আলফা কণার ভরের তুলনায়, এখন আলফা কণার ভর ইলেকট্রনের ভরের তুলনায় কত গুণ বেশি তা কি আমরা জানি? তা কিন্তু আমরা জানি না। আলফা কণার ভর হবে ইলেকট্রনের ভরের তুলনায়
7000 গুণ বেশি। ইলেকট্রনের তুলনায় কত গুণ বেশি? ইলেকট্রনের তুলনায় প্রায় 7000 গুণ বেশি। যেহেতু 4 নম্বর দেখো, যেহেতু খুব কম সংখ্যক কণা তাদের পথ বেঁকে যায় বা তার বিপরীত দিকে চলে আসে, তার মানে কি তার ভিতরে বা পরমাণুর কেন্দ্রে একটা ভারী কোনো পদার্থ থাকে বা ভারী কোনো জিনিস থাকে, তাই না? ভারী কোনো জিনিসটা কি? একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো কিছু থাকে। যেহেতু আলফা কোনো ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর বিপরীত দিকে আসলে তো অবশ্যই সে কোনো ধনাত্মক জিনিসের সাথে যে বাড়ি খায় বা আঘাতপ্রাপ্ত হয়, এই জন্যই তো তাদের মধ্যে বিকর্ষণ হয়, তাই না? আচ্ছা, লিখো, যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিক থেকে আসে, এতে প্রমাণিত হয় যে, কি প্রমাণিত হয়? ওই আলফা কণা সোজাসুজি কি থাকে? আলফা কণার অপেক্ষা সোজাসুজি এবং অপেক্ষাকৃত ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। যদি ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষ না হতো তাহলে কি হতো? তাহলে মনে করো ওই সামনের দিকেই চলে যেত। ঠিক আছে, বা কি হয়? ভারী কিছু সংঘর্ষের সাথে লিপ্ত হয় বা তার দ্বারা কি বিকশিত হয়, বা ওই ভারী কোনো কিছুর সাথে তার দ্বারা বিকর্ষিত হয়। আচ্ছা, আবার যেহেতু এই ভারী কোনো জিনিস, এখন ওই ভারী কোনো একটা জিনিসের তো একটা নাম দিতে হবে, তাই না? এই অর্থাৎ পরমাণুর কেন্দ্রে সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে থাকে। এর নাম দেওয়া হয় নিউক্লিয়াস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো, তারপর আমরা 5 নাম্বারটা লিখব। এটাই সিদ্ধান্তর শেষ। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট। এখন পরমাণুর যে বেস বা পরমাণুর আকার কত আর নিউক্লিয়াসের আকারটা কত, এটাও জানতে হবে। সাংখ্যিক মান দেখো, যে পরমাণুর আকার বা বেস 1 × 10⁻8 সেন্টিমিটার, বা এটা যদি মিটারে নাও তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে। 100 দিয়ে ভাগ দিলে হবে 1 × 10⁻
10 মিটার, বা দেখো এখন 10 ইনভার্স 10 মিটার ইজ ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম। এটা মানে জেনে রাখো, ঠিক আছে? এই কনভার্সনটা জেনে রাখো, 1 অ্যাংস্ট্রম। আর নিউক্লিয়াসের ব্যাস বা আকার, নিউক্লিয়াসের ব্যাস বা আকার হবে 1 ইন্টু 10 ইনভার্স 12 সেন্টিমিটার, বা 1 ইন্টু 10 ইনভার্স 12 সেন্টিমিটার থেকে 1 ইন্টু 10 ইনভার্স 13 সেন্টিমিটার, ঠিক আছে? এখন তাহলে কত গুণ বেশি সেটা আমরা জানবো। পরের পৃষ্ঠায় যাই। যে পরমাণু এর নিউক্লিয়াস থেকে পরমাণুর নিউক্লিয়াস থেকে পরমাণুর আকার কত গুণ বড়, পরমাণু এর নিউক্লিয়াস থেকে কত গুণ বড়, এটার অ্যান্সার নিজেরা করবা, ঠিক আছে? এটা বাড়ির কাজ। এই বাড়ির কাজটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও, বা আমাদের গ্রুপেই পোস্ট করে দিও, ঠিক আছে? এখন রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনা সম্পর্কে জানবো, সে কি কি প্রস্তাব করছে। দেখো প্রস্তাবনা 1, সে বলছে যে পরমাণু অতিশয় ক্ষুদ্র গোলাকৃতির কণা, মানে খুবই ছোট। আচ্ছা, ঠিক আছে, সে গোলাকৃতির কণা। তারপর কি হয়েছে? তারপর বলছে পরমাণু 2টা অংশে বিভক্ত। পরমাণু কয়টা অংশে বিভক্ত? প্রথম অংশ নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে কি? একটা কেন্দ্র, এটা কেন্দ্র বহির্ভূত অংশ বা অঞ্চল। একটা হবে কি কেন্দ্র বহির্ভূত অঞ্চল। এই কেন্দ্র বহির্ভূত অঞ্চলে কি থাকে? কক্ষপথ, লিখে রাখো কক্ষপথ, ঠিক আছে? তারপর 2 নাম্বার, যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট অতিশয় ক্ষুদ্র কণা রয়েছে যার নাম নিউক্লিয়াস, সেটাও তো আবিষ্কার করছে, তাই না? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট অতিশয় ক্ষুদ্র কণা রয়েছে যার নাম কি? নিউক্লিয়াস। 3 নাম্বার, পরমাণুর প্রায় সবটুকু ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। অবশ্যই পুঞ্জীভূত থাকে। দেখো আমরা একটা লাইন পড়ছিলাম যে যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে আসে, এতে প্রমাণিত হয় যে ওই আলফা কণা সোজাসুজি বা অপেক্ষাকৃত কোনো ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা তার দ্বারা বিকর্ষিত হয়, অর্থাৎ পরমাণুর সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে থাকে। তার মানে এটা কোথায়? এটা হচ্ছে তার কেন্দ্রে খুবই অতি ক্ষুদ্র স্থান দখল করে থাকে এবং সমগ্র ভর
আর ওর নামই কি? ওর নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা এখন লিখব যে পরমাণুর প্রায় সবটুকু ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। পুঞ্জীভূত, তাই নিউক্লিয়াসের ভরকেই পারমাণবিক ভর বলে। 4 নাম্বার, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু কি নিরপেক্ষ? পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান নিউক্লিয়াসের ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন আছে। আচ্ছা, এখন দেখো 5 নাম্বার, 4টা শেষ, 5 নাম্বার। সৌরজগতের মতো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। সৌরজগতের মতো পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি প্রথমে বলছিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলের 2টা নাম আছে বা বাড়তি নাম। একটা 2 নাম্বারটা ছিল যে সোলার সিস্টেম মডেল। আর সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল কেন বলা হয়? দেখো, সৌরজগতে কিভাবে ঘুরে, যে সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহ উপগ্রহগুলো ঘুরে, মানে সকল গ্রহগুলো ঘুরে, আবার গ্রহগুলোকে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘুরে, তাই না? দেখো, তাহলে সৌরজগতের কি কোনো চার্জ আছে? সৌরজগতে কিন্তু কোনো চার্জ নাই, কিন্তু পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের কিন্তু চার্জ আছে। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট। আর ইলেকট্রন কি বিশিষ্ট? ইলেকট্রন হবে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এটা কি হলো? এটাও তো তার একটা সীমাবদ্ধতা, তাই না? ওটা সীমাবদ্ধতার মধ্যে জানতে পারবা, ঠিক আছে? আর এই যে সৌরজগতের সাথে যে তুলনা দিছে, এই মডেলটাকে এই জন্যই তার মডেলটাকে বলা হয় সৌর মডেল। আশা করি বুঝতে পারছো। 6 নাম্বার। আচ্ছা, 6 নাম্বার না, দেখো যে কেন্দ্র করে ঘুরে, এই কেন্দ্র করে ঘুরে বা ঘূর্ণনরত অবস্থায় 2টা বল কার্যকর থাকে। এই যে দেখো, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ঘুরতেছে ইলেকট্রন সমূহ, সে বলছে যে ঘূর্ণনরত অবস্থায় দুটি বল কাজ করে। একটা হবে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, আরেকটা কি হবে জানো? আরেকটা হবে কেন্দ্র বিমুখী বল। দেখো যে বৈদ্যুতিক আকর্ষণ বলটা মানে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই জন্য একে আবার কেন্দ্রমুখী বল বলা হয়।
কেন্দ্রমুখী বল। দেখো, এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান, তা না হলে কি হতো জানো? কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল যদি সমান না হতো, তাহলে ইলেকট্রনগুলা ছিটকে যেত, নিউক্লিয়াসের সাথে আকর্ষণ না থেকে কি হইতো? ছিটকে যেত। এই পৃথিবীর সাথেও কিন্তু পৃথিবীও কিন্তু কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বল আছে, এই জন্যে আমরা ছিটকে যাচ্ছি না। তা অবশ্য পদার্থতে পড়ছো, আর না পড়লেও পদার্থতে জানতে পারবা। ঠিক আছে, এখন দেখো এই এই দুটি বল, এই দুটি বল পরস্পর সমান এবং কি বিপরীত মুখী। আজকে এই পর্যন্তই। আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল শেষ। ক্লাসগুলো ভালো করে করবা। এই খাতায় নিতেছি এই জন্য যে ক্লাস খারাপ হবে এরকম না, আজকে আমি খুবই অসুস্থ, এই জন্য ক্লাসটা ভালো করে নিতে পারলাম না। ঠিক আছে, আর তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন দিয়ে দিবা ক্লাসের কমেন্টের নিচে। ঠিক আছে, কালকে আমরা পড়ব যে রাদারফোর্ড বোর পরমাণু মডেল যা আছে সব। বোর পরমাণু মডেলের মনে করো যে কিছু ম্যাথও আছে, খুবই সুন্দর সুন্দর ম্যাথ, ওই ম্যাথগুলো আমরা সলভ করতে চেষ্টা করব। আর কিছু ম্যাথ তোমাদেরকে বাড়ির কাজে দিয়ে দিব। আজকের ওই যে একটা বাড়ির কাজ যেটা আছে, এই যে এইটা দেখো, এইটার সবগুলো আনসার আমরা দিয়ে দিছি। এখন তুমি শুধু খালি বসাইবা, দেখব। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে পড়া শেষ। আর এখান থেকে সিকিউ কলেজে পরীক্ষায় সিকিউ আসবে, এটা শিওর। আচ্ছা, ভালো করে পড়িও। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।